যাদের দলিল অনলাইন তালিকাভুক্ত হয় নাই তাদের জন্য ভূমি মন্ত্রণালয় দিল দুটি নির্দেশনা। এই দুটি নির্দেশনা মেনে ভূমি মালিকদের তাদের মালিকানাধীন জমির দলিলগুলো অনলাইনে তালিকাভুক্ত করতে হবে। যদি কোনো ভূমি মালিক কোনোভাবেই অনলাইনে তাদের দলিল তালিকাভুক্ত করতে না পারে, সেক্ষেত্রে তাদের করণীয় কি এবং পরবর্তীতে কোনো সমস্যা যদি হয় সেগুলোর মোকাবেলা কিভাবে করবেন, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ভূমি মন্ত্রণালয় ভূমি মালিকানা সংক্রান্ত যত ধরনের বিষয় রয়েছে সকল বিষয়ে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে দলিল যতগুলো রয়েছে সকল দলিল অনলাইনে চলে যাচ্ছে। অর্থাৎ ভূমি মালিকানা অটোমেশন প্রক্রিয়ায় আওতায় আনার জন্য এই যে দলিল যেগুলো রয়েছে সেগুলো অনলাইন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এই ডিজিটালাইজের যুগে অটোমেশন প্রক্রিয়া কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব না। কেননা যদি সকল ডকুমেন্ট অর্থাৎ খতিয়ান, খাজনার কাগজ, নামজারির কাগজ অনলাইন ভুক্ত হয়ে যায়, দলিল যদি অনলাইনে না থাকে তাহলে সেই আগের সমস্যাটাই কিন্তু থেকে যায়। তাই দলিলগুলোকে স্ক্যান করে ধাপে ধাপে অনলাইনে তালিকাভুক্ত করে দেওয়া হচ্ছে। এখন ভূমি মন্ত্রণালয় থেকে বলছে যে এই যে দলিল, এই যে খতিয়ান, তারপরে খাজনার কাগজ, এগুলো দিয়ে অনেক সময় ভূমি মালিকদের জমির মালিকানা প্রমাণ করতে হয়। এতে দুই একজন যদি একই জমির মালিকানা দাবি করে, কোন ব্যক্তিটি আসল মালিক এটি প্রমাণ করাটা জটিল হয়। যে প্রমাণগুলো করতে করতে অনেক সময় দীর্ঘদিন লেগে যায়, বছরের পর বছর হয়রানি হয় আসল ভূমি মালিকেরা। এবং এই সমস্যার থেকে রেহাই দিতে ভূমি মালিকদেরকে একটি ভূমি মালিকানা সনদ প্রদান করার ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল, যেটি এই বছরের ডিসেম্বরের মধ্যেই শুরু করার আশ্বাস দিয়েছিলেন ভূমি মন্ত্রণালয় থেকে। তারই পরিপ্রেক্ষিতে একটি সফটওয়্যার অটোমেটিক্যালি কিন্তু আপডেট হয়ে গেছে এবং আমাদের দেশের 21টি উপজেলায় অটোমেশন প্রক্রিয়ার নামজারির সঙ্গে দলিলগুলো অনলাইনে তালিকাভুক্ত করে দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে বাস্তবায়ন করার জন্য অনেক ভূমি মালিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। তাদের বিভিন্ন সমস্যা সংবলিত দলিলগুলোও অনলাইনে তালিকাভুক্ত করে দিচ্ছেন। এতে করে সমস্যার মূলে যেখানে সেখানে থেকেই যাচ্ছে। এই বিষয়টি সমাধান হওয়ার জন্য যেন পরবর্তীতে ভোগান্তি না হয়, এই জন্য ভূমি মালিকদের জন্য ভূমি মন্ত্রণালয় দুটি নির্দেশনা দিয়েছেন। প্রথম যে নির্দেশনা সেটি হচ্ছে, ভূমি মালিকানা সংক্রান্ত দলিলে যদি কোনো ধরনের অরাজকতা থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে ভূমি মালিকদের। অর্থাৎ ধরুন আপনি জমির মালিকানা অর্জন করেছেন একটি দলিল বলে, যে ব্যক্তির কাছ থেকে অর্জন করেছেন সেই ব্যক্তি আপনাকে বিক্রয় সূত্রে হস্তান্তর করেছে কিংবা হেবা সূত্রে হস্তান্তর করেছে। এখন ওই সকল ব্যক্তি যে দলিলটি আপনাকে তৈরি করে দিয়েছে, অর্থাৎ সাবকবলা দলিলে যদি আমরা ধরি, সেই সাবকবলা দলিলে যদি কোনো প্রকার অনিচ্ছাকৃত ভুল হয়, অর্থাৎ জমির দাগ নম্বরে ভুল থাকে, জমির পরিমাণগত সমস্যায় থাকে, জমির দাতার নাম ভুল থাকে, গ্রহীতার নাম ভুল থাকে, কিংবা জমির তফসিলে ভুল থাকে, তাহলে এই দলিলগুলো কিন্তু অকেজ কিংবা অকৃতকার্য হিসেবে অনেক সময় বিবেচিত হয়। এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি যদি বিষয়টি জানে তাহলে সেই সুযোগটি কিন্তু তারা নিতে পারে। কেমন ভাবে? ধরুন আপনার দলিল সবকিছু ঠিক আছে, অর্থাৎ দলিলে আপনার পরিমাণ ঠিক আছে, দলিলের আপনার তফসিল ঠিক আছে, দলিলের দাতা গ্রহীতা সব ঠিক আছে, কিন্তু দলিলে যদি দাগ নম্বর উল্টাপাল্টা হয়, অর্থাৎ 30 দাগের জায়গায় যদি 300 দাগ হয় কিংবা 3 দাগ হয়, তাহলে এই যে 30 দাগের সম্পত্তিটি আপনাকে দেওয়া হয়েছে, যদি সেখানে 300 দাগ হয় তাহলে আপনার জমি হস্তান্তর হলো 300 দাগের। অর্থাৎ দাগ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই বিষয়টি যদি কোনোভাবে ভুল হয় তাহলে সেই বিষয়টি কিন্তু সমাধান করে নিতে হবে। তাহলে এই বিষয়টি যদি সমাধান করে নেয় ভূমি মালিকরা, ওই জমির মালিকানা যেভাবে স্থায়ীভাবে অনালগ পদ্ধতিতে বা তাৎক্ষণিকভাবে মালিকানা প্রমাণ করতে পারবেন, ঠিক পরবর্তীতে ভবিষ্যতেও ওই জমিনে কোনো সমস্যা হবে না। কিন্তু এই সমস্যাটাই যদি থেকেই যায় এবং ভূমি মালিকরা সেটি সংশোধন না করে অনলাইনে তালিকাভুক্ত করে ফেলে, তাহলে কি দাঁড়ালো? ওই দলিলটি সংশোধন হলো না। যদিও বা বিষয়টি এমন হয় যে অনলাইনে তালিকাভুক্ত করেই ফেলেছেন কিন্তু পরবর্তীতে দলিলটি সংশোধন করেছেন, তাহলে ওই দলিলটি পরবর্তীতে তালিকাভুক্ত করতে গেলে ব্যাপক পরিমাণে বেগ পেতে হবে, উচিত জবাব দিতে হবে। যদি জবাব দিতে না পারেন, আপনার
এই যে ভুল দলিল আপনি ইচ্ছাকৃতভাবে অনলাইনে তালিকাভুক্ত করলেন, এর জন্য আপনাকে শাস্তির আওতায় আসতে হতে পারে। কেননা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, ভুল দলিল, জাল দলিল ইচ্ছাকৃতভাবে কোনোভাবে সরকারি কিংবা কোনো ব্যক্তিকে পরিচয় দিলে ওই দলিল বলে যে তিনি জমির মালিক, তাহলে তিনি অপরাধ হিসেবে কিংবা তিনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন। তাই এই দলিলে যে সংক্রান্ত ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করে নিজের কাছে সংগ্রহে রাখতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে যখন নির্দেশনা দেওয়া হবে সেগুলো উপস্থাপন করতে হবে। আর একটি বিষয়ে সুনির্দিষ্ট করে নির্দেশনা দেওয়া হয়েছে যে দলিলে যদি কোনো ক্ষেত্রে কোনোভাবে মালিকানার যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলোতে কোনো ধরনের প্রবলেম থাকে, তাহলে সেগুলোও সমাধান করে নিজের সংগ্রহে রাখতে হবে। আরেকটি বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন হয় না। এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে আমার এই চ্যানেলে মিনিমাম 200-র মতো ভিডিও রয়েছে। তারপরেও একটি সমস্যা এমনভাবে সামনে উঠে আসে, সেটিকে অ্যানালাইসিস করে দেখা গেল একটির সঙ্গে আরেকটির মিল নেই, অর্থাৎ নতুন নতুন সমস্যার উদ্ভব হচ্ছে। এই বিষয়গুলোকে মাথায় নিয়ে এখন স্পষ্টভাবে বলা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তি যদি কেউ মালিকানা অর্জন করতে চায়, তাহলে ওই সকল সম্পত্তির আগে তাদের ওয়ারিশদের সম্মতি নিতে হবে। অর্থাৎ আপনার পিতা যদি 100 বিঘা সম্পত্তি রেখে যায় এবং আপনার যদি 10 জন ওয়ারিশ হন, তাহলে প্রত্যেকে ধরুন যে ছেলে, তাহলে ছেলে হিসেবে আপনারা প্রত্যেকে 10% করে পাচ্ছেন। এখন এই 10% সম্পত্তি কে কোথায় কিভাবে নেবেন এটি আপনাদেরকে ডিসাইড করতে হবে, নির্ধারণ করতে হবে। যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছা মতো 10% সম্পত্তি কিংবা 10 বিঘা সম্পত্তি ভোগ দখল করে, তিনি সেটি মালিকানা দাবি করেন এবং অন্য কোনো ওয়ারিশ সেটিকে ডিসপিউট দেয় কিংবা সেটিকে অসম্মতি দেয়, তাহলে আপনি কিন্তু এই 10% সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না। আপনি যদি এই 10% সম্পত্তিতে ভুয়া ডকুমেন্ট অর্থাৎ ওয়ারিশান সনদ কিংবা খতিয়ানে নাম সংশোধন করে পরবর্তীতে ভূমি মালিকানা সনদ নিতে যান, কখনোই দেওয়া হবে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ভূমি মালিকানা সনদ দলিলের বিকল্প হিসেবে বিবেচিত হবে এবং এই ভূমি মালিকানা সনদ যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে ওই ভূমি মালিকানা সনদে যে কিউআর কোড দেওয়া থাকবে সেই কিউআর কোড কিংবা ওয়েবসাইটে ঢুকলেই ভূমি মালিক কিংবা যে কোনো ব্যক্তি জানতে পারবে এই নির্দিষ্ট মালিকানা সনদের দ্বারা যে সম্পত্তিটির কথা বোঝানো হয়েছে সেই সম্পত্তিগুলোতে কি কি ডকুমেন্ট রয়েছে, কার নামে রয়েছে, কার মাধ্যম থেকে কার মাধ্যমে হস্তান্তরিত হয়েছে, খাজনা কতদিন ধরে বকেয়া রয়েছে, এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে জানা যাবে। তাই এই ভূমি মালিকানা সনদে এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে সকল ওয়ারিশদের সম্মতি লাগবে এবং এই সম্মতিটি কোন রূপ, এই সম্মতিটি একটি ভাবেই আসে, সেটি হচ্ছে সকলে মিলে ভাগ বন্টন করে বাটোয়ারা দলিল তৈরি করা। যদি কোনোভাবে বাটোয়ারা দলিল না থাকে, তাহলে কোনো ব্যক্তি এই ভূমি মালিকানা সনদ পাবে না। তাই বলা হচ্ছে যে এই ব্যক্তি কিংবা বিশেষ বৈশিষ্ট্যগুলোর জন্য অবশ্যই ওয়ারিশান বন্টন দলিল তৈরি করে সেটি রেজিস্ট্রি করে নিজের কাছে সংগ্রহে রাখতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে যখন আপনার এলাকায় ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে, তখন আপনাকে এই দলিলটি উপস্থাপন করতে হবে। এবং এই বিষয়ে সুনির্দিষ্ট করে বলা হচ্ছে, প্রথমে যে বিষয়টি বললাম, দলিলে ভুল থাকলে কিংবা ভুল হয়ে গেলে যারা ইতিমধ্যে দলিল তৈরি করেছেন কিন্তু ভুল রয়েছে, সেই ভুলগুলো সকল ওয়ারিশরা মিলে বসে সংশোধন করুন। অর্থাৎ এমন যদি হয় 10 জন ওয়ারিশের মধ্যে আপনারা 9 জন ওয়ারিশের সম্পত্তি ঠিক আছে, কিন্তু একজনের দলিলে কিংবা ওই সম্পত্তির যে 10 বিঘা তিনি পাচ্ছেন সেটিতে কোনো ধরনের ঝামেলা রয়েছে, তাহলে ওই দলিলটি কিন্তু পুরাটাই বাতিল হয়ে যাবে। ওই দলিল দ্বারা বাকি 9 জন যদি চিন্তা করেন ওই ব্যক্তির সমস্যা, সহংশীদারের সমস্যা সে সমাধান করে নেবে, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু দলিলে একটা কতে যদি রর মতো ফোটা হয় সেটাও কিন্তু সমস্যা এবং পুরো দলিলটি বাতিল হয়ে যায়। তাই এই বিষয় নিয়ে সকলকেই চিন্তা করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুটি পদ্ধতি মেনে সকল ভূমি মালিকদেরকে সামনে দলিল যে অনলাইনে তালিকাভুক্ত হচ্ছে এর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। এর ব্যতিক্রম হলে, কোনো সমস্যা হলে পরবর্তীতে হয় জমির মালিকানা বাতিল হবে কিংবা তারা এই ভুল দলিল বলে সম্পত্তির যে ভোগান্তি, যে সমস্যাগুলো হয় সেগুলো তাদেরকে ফেস করতে হবে। সরকার কোনোভাবেই সহযোগিতা করবে না। তাই এই বিষয়টি নিয়ে একটু সচেতনই থাকতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি আমি বোঝাতে চেয়েছিলাম একটু হলে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিতে পারেন। আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে, বুঝতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।